গ্রিন এনার্জি ট্রানজিশনের কথা যখন আমাদের মাথায় আসে তখন আমরা চিন্তা করি যে কেন এটা আমাদের দরকার। প্রথমেই আমরা দেখছি যে রিডিউস গ্রিনহাউস গ্যাস এমিশনস। তো এটা আমরা আসলে জানি যে আমরা গ্লোবালি এটা একটা আমাদের গোলস যে আমরা গ্রিনহাউস গ্যাসটা কমিয়ে আনবো এবং যেটার মূল হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এটাতে কন্ট্রিবিউটরটা মূলত হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো সেটা আমাদের একটা কমিয়ে আনার একটা জন্য জরুরি হচ্ছে আমাদের গ্রিন এনার্জি ট্রানজিশনের জন্য আমাদের দিকে ধাবিত হওয়া। তারপর ইমপ্রুভ এয়ার কোয়ালিটি। তো এটার মধ্যে আসলে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকায় প্রতিদিনই একদম আমাদের এয়ার কোয়ালিটিটা দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে এবং প্রথম পলিউটেড সিটির মধ্যে ঢাকা 1 থেকে 5-এর মধ্যে অবস্থান করছে। তো আমরা যদি গ্রিন ট্রানজিশনের দিকে যাই তাহলে হচ্ছে যে এটা এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তারপর স্টেবিলাইজেস এনার্জি প্রাইসেস। আমরা যদি এখন গ্রিন ট্রানজিশনের মাধ্যমে আমরা এখানে যদি আমাদের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারি তাহলে আমরা লোকালি যেমন আমরা পাওয়ার কনজাম্পশনের পিছনে কম খরচ করব, ঠিক তেমনি আমরা গ্লোবালি এটা ডিমান্ড সাপ্লাইয়ের উপর প্রভাব পড়লে যেমন ফসিল ফুয়েলের প্রাইস ওঠানামা আর করার চান্স থাকবে না, যেহেতু ডিমান্ডটা আমরা একটা স্টেবল জায়গায় নিয়ে আসতে পারবো। তারপর এনহ্যান্স এনার্জি সিকিউরিটি। এই এনার্জিটা যখন আমরা স্টেবিলাইজ করব তখন এটা আমাদের অটোমেটিক্যালি আমাদের এনার্জি যে সিকিউরিটি সেটা আরও এনহ্যান্সড পর্যায়ে চলে যাবে এবং যেটা আমাদেরকে আমাদের এনার্জি ইন্ডিপেন্ডেন্সে সহায়তা করবে, যেটা আমাদের এখন সবার একটা লক্ষ্য যে ইন্ডিপেন্ডেন্ট হব, আমরা এনার্জি ইন্ডিপেন্ডেন্ট, আমরা কোনো কংগ্লোমেরেটসের হাতে বন্দী হব না। তারপর আসছে হচ্ছে ব্রিং গ্রেটার এনার্জি ইন্ডিপেন্ডেন্স। তারপর টেকনোলজিস অ্যান্ড ইনোভেশন ক্রিয়েট নিউ জবস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এটা খুবই ওতপ্রোতভাবে জড়িত দুইটা পয়েন্ট, যে আমরা যদি টেকনোলজি অ্যান্ড ইনোভেশনের দিকে আরও বেশি মনোযোগ দিই তাহলে এখান থেকে আমাদের জবটা ক্রিয়েশন হবে এবং এটাই আজকে আমার আলোচনার বিষয়বস্তু, যে কিভাবে আমরা জব ক্রিয়েশনের জায়গাটা বের করতে পারি। তারপর সার্কুলার ইকোনমি। মানে শেষে যেটা হবে যে আমরা একটা সার্কুলার ইকোনমিতে প্রবেশ করব, নতুন একটা দিগন্ত আমাদের উন্মোচন হবে। যদিও সার্কুলার ইকোনমি নিয়ে অনেক বাজওয়ার্ডস আছে, অনেক কথাবার্তা চলছে, কিন্তু এটা আমরা আরো এনশিওর করতে পারছি। আমাদের নোবেল লরিয়েট প্রফেসর ইউনুস উনি আমাদেরকে বলেছেন যে একটা কল টু অ্যাকশন অনেক আগেই দিয়ে দিয়েছেন, যে জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো নেট কার্বন এমিশনস। এখানে আমরা একটা দেখতে পাচ্ছি। তো আমাদের জিরো নেট কার্বন এমিশনসটা কেন জরুরি আমাদের গ্রিন এনার্জি ট্রানজিশনের ক্ষেত্রে? আমাদের একটা ন্যাশনাল ডিটারমাইন্ড একটা কন্ট্রিবিউশন আছে, সেখানে আমরা এক ঝলকে এখানে দেখতে পাচ্ছি যে কি কি আছে। আমি ডিটেলসে যাব না, জাস্ট আমরা কিছু পরিসংখ্যান দেখতে পাচ্ছি যে আমাদের টার্গেট কি, আনকন্ডিশনাল কন্ট্রিবিউশনসগুলো কি কি, আর কন্ডিশনাল কি কি আছে। আমরা একটা প্যাক্ট ফ্যাক্ট। এখন এই প্যাক্ট ফ্যাক্টটা হচ্ছে যে দ্য গ্রিন জবস ফর ইউথ প্যাক্ট। এইটা হচ্ছে যে ইউএন এজেন্সিজ, আইএলও, ইউএনইপি তারা একটা ডিটারমাইন করেছে যে একটা প্যাক্ট, যেটা হচ্ছে যে এই গ্রিন পলিসি মেজার্সগুলো আমাদের কি করতে পারে 2030 সালের মধ্যে 8.4 মিলিয়ন জব ক্রিয়েশনে ভূমিকা রাখতে পারে। এবং এখানে পলিসি মেকার্স এবং অন্যান্য ওয়ার্কার্স, স্টেক হোল্ডার্স এবং এমপ্লয়ার্স যারা আছে তাদের কণ্ঠ এবং আরও জোর দাবি করা তাদের পক্ষ থেকে অনেক বেশি জরুরি সেক্ষেত্রে। এবং প্রতি 1 মিলিয়ন গ্রিন জবস তৈরি করার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে 2030 সালের মধ্যে। এটা হচ্ছে আমাদের ইউএনইপির একটা পরিসংখ্যানের একটা জরিপ। আচ্ছা, এখন আমরা একটা গ্রাফিক্যাল এক্সপ্লেনেশনে আছি, যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের নন রিনিউয়েবলগুলো কী কী এবং রিনিউয়েবলগুলো কী কী। যদিও আমরা এগুলো সবাই পরিচিত, তারপরও আমি একটু গো থ্রু করতে চাচ্ছি যে রিনিউয়েবলগুলোই কিন্তু আসলে আমাদের গ্রিন এনার্জি। সো এখন এখানে আছে হাইড্রো পাওয়ার এনার্জি, সোলার এনার্জি, বায়োফুয়েলস, উইন্ড, জিওথার্মাল, ওয়েভ, টাইডাল, হাইড্রোজেন এনার্জি। তো কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে মানে ইয়ুথরা কোনটা নিয়ে কাজ করতে পারবে? ইয়ুথরা মূলত এখানে সোলারে আমাদের পটেনশিয়ালসটা সবচেয়ে হাই। তারপরেও আরও 2-1 জায়গায় আমাদের পোটেনশিয়াল আছে, সেটা নিয়ে আমি সামনে আমার পরবর্তী স্লাইডগুলোতে আলোচনা করব। আচ্ছা, এখন আমরা সোলার এনার্জি, যেহেতু এটার পোটেনশিয়ালসই সবচেয়ে বেশি হাই এবং ইওটা অলরেডি এখানে তাদের এন্টারপ্রেনারশিপ এখানে অনেক বেশি প্রতিষ্ঠিত, অনেকে এদিকে বিজনেস করছে এবং নিজেরা স্বাবলম্বী হচ্ছে এবং অন্যদেরকেও স্বাবলম্বী করছে। তো এটাই সবার আগে আমি আলোচনা করতে চাচ্ছি যে সোলার এনার্জিতে কোন দিকে ইয়ুথরা তাদের এন্টারপ্রেনারশিপে প্রতিষ্ঠিত হতে পারে এবং তাদের ব্যবসা এখানে প্রতিষ্ঠিত করতে পারে। তো এইটার মধ্যে আছে হচ্ছে প্রথমে সোলার এনার্জি, রুফটপ সোলার ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স। তো আমরা এন্টারপ্রেনারশিপ বলতে আসলে কি বুঝি, যে আমরা নিজে স্বাবলম্বী হব এবং আমার মাধ্যমে আমার একটা ব্যবসায়িক মডেলের মাধ্যমে অন্যরাও অন্যদেরকে আমি চাকরি দেবো বা আমি চাকরির ব্যবস্থা করব।
তো ঢাকা শহরের ক্ষেত্রেও যদি আমি চিন্তা করি এবং আমি যদি ঢাকার বাইরে রুরাল সেক্টরগুলোতেও চিন্তা করি, সেখানে রুফটপ সোলার এনার্জির মাধ্যমেই আমার হচ্ছে যে সর্বোচ্চ ইফিসিয়েন্সি গ্যাদারিং করা সম্ভব। সেটা কিভাবে, যেমন ঢাকা শহরে হচ্ছে প্রচুর হাই রাইজ বিল্ডিং, সেখানে আমি সোলার ইনস্টল করতে পারছি। এবং সোলার ইনস্টল আমরা দেখছি যে নতুন যে বিল্ডিংগুলো হচ্ছে বিল্ডিং কোড মেনটেন করে সেখানে সোলার আমরা আসলে বসাচ্ছি, কিন্তু সেগুলোর কোনো মেনটেনেন্স নেই এবং প্রথম 2-3 মাস চলার পরে সেগুলো মেনটেনেন্সের অভাবে আর চলছে না। এবং সেগুলো আসলে মানে তদারকি করার জন্য কোনো সংস্থা নেই যারা এগুলো তদারকি করবে যে আসলে এটা আমাদের চলছে নাকি চলছে না। তো সেখানে মেইনটেনেন্সের জন্য আমরা একটা ফিল্ড ক্রিয়েট করতে পারি যে যারা তরুণ উদ্যোক্তা আছে তারা শুধুমাত্র সোলার ইনস্টলেশন করবে না, তারা হচ্ছে যে একটা স্ট্রং মেইনটেনেন্স যারা মেইনটেনিং টিম গড়ে তুলতে পারে, যারা টেকনিক্যাল টিম, যারা শুধুমাত্র ঢাকা শহরে না ঢাকার বাইরেও যখনই কল দিবে তখনই তারা চলে যাবে, এরকম একটা টিম তারা রেডি করতে পারে যে আমি ইনস্টলও করবো এবং আমার টেকনিক্যাল সাপোর্ট আমি দিব, যখন এটার সমস্যা হবে তখনই আমি টেকনিক্যাল সাপোর্ট দিব। এটা একটা বিজনেস আইডিয়া হতে পারে, একটা পটেনশিয়াল বিজনেস আইডিয়া। তারপর আসছে সোলার মেইনটেনেন্স ট্রেনিং সেন্টার ভোকেশনাল, যে ইউজরা চিন্তা করতে পারে যে যারা নাকি অলরেডি সোলার প্যানেল নিয়ে কাজ করছে তারা জানে যে কিভাবে এটা মেনটেন করতে হয়। এখন তারা যদি একটা ভোকেশনাল ট্রেনিং সেন্টার খুলতে পারে যে আমি ট্রেনিং করাবো, একটা ফি নিতে পারে, তারা এর মাধ্যমে তারা নিজেরাও যেমন হচ্ছে একটা ইনকাম জেনারেশন করতে পারে, একটা এন্টারপ্রেনারশিপ অপরচুনিটি ক্রিয়েট করতে পারে, ঠিক এভাবে তারা হচ্ছে যে জিনিসটাকে ছড়িয়েও দিতে পারে। এবং ট্রেনিংয়ের মাধ্যমে অনেকে হচ্ছে যে আবার নতুন করে বিজনেস শুরু করতে পারে। তারপর আসছে হচ্ছে সোলার পাওয়ার লোকাল চার্জিং স্টেশন। তো একটা সোলার পাওয়ার লোকাল একটা চার্জিং স্টেশন যদি তৈরি করতে পারে তারা ইউথরা, সেখানে হচ্ছে যে মানুষ যাদের নাকি ব্যাটারি চালিত বিভিন্ন যন্ত্রপাতি আছে বা আমরা দেখি যে গ্রামে বিভিন্ন যানবাহন আছে যেগুলো ব্যাটারিতে চলে, ওরা ওখান থেকে চার্জ করতে পারে তাদের ইকুইপমেন্টসগুলো। এবং এটার মাধ্যমে তারা যেমন তাদের একটা যে ইলেকট্রিসিটি বিল, তারা যেমন এটা ইলেকট্রিসিটি বিলটা কমাতে পারে, ঠিক তেমনি হচ্ছে যে ওখান থেকে একটা আয়ের পথ তৈরি হয়ে যাচ্ছে তরুণদের জন্য। এটা দুই পক্ষেরই লাভ। তারপর হচ্ছে কমিউনিটি সোলার প্রজেক্ট। কমিউনিটি সোলার প্রজেক্টটা কীরকম, যে আমাদের মসজিদ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সাইক্লোন সেন্টার, তারপরে প্রাইমারি স্কুলস, এই ধরনের যে আমাদের কমিউনিটি এরিয়াগুলো আছে, সেখানে যদি সোলার প্যানেলগুলো ইনস্টল করতে পারে, যে আমার অনেক বেশি জায়গা নেই বা আমি কোথায় ইনস্টল করব, যে আমার ক্যাপাসিটি আছে, আমার যন্ত্রপাতি আছে, কিন্তু আমি ইনস্টল করার জায়গা পাচ্ছি না। তো কমিউনিটির সাথে তারা যদি কথা বলে, তাদেরকে এনগেজ করে তারা যদি কমিউনিটির প্লেসগুলো ইউজ করতে পারে, তো তাহলে তারা ওই জায়গাটা তাদের কাছ থেকে নিয়ে তারা ওই জায়গাটার মাধ্যমে তারা ওই মডেলটা ডেভেলপ করতে পারে যে আরেক কমিউনিটির স্পেস আমি ইউজ করছি এবং হচ্ছে যে আমি আমার জিনিসগুলো বসাচ্ছি বা আমার সোলার প্যানেলগুলো বসাচ্ছি, এর মাধ্যমে হচ্ছে আমি আমার সোলার পাওয়ারগুলো সেল করতে পারছি, আমি এনার্জিটা সেল করতে পারছি। সোলার ইনস্টলেশন ইন ডিজাস্টার প্রোন এরিয়াস। অনেক সময় দেখা যায় যে ডিজাস্টার প্রোন যে এরিয়াগুলো আছে বাংলাদেশে, বিশেষ করে সাইক্লোন প্রোন, সেগুলোতে যখন কোনো দুর্যোগ আঘাত হানে সবার আগে যেটা হয় যে আমাদের বিদ্যুৎ থাকে না, বিদ্যুৎ চলে যায় এবং সেটা 2-3 দিন 7 দিন, লাস্ট আমরা দেখলাম যে 7 দিন পর্যন্ত বিদ্যুৎ নেই। যেমন ঝালকাঠি জেলাতে 7 দিন থেকে 8 দিন বিদ্যুৎ ছিল না। তো এই ধরনের জায়গাগুলোকে তরুণরা বেছে নিতে পারে এবং তারা ওসব জায়গাতে গিয়ে তারা সোলার ইনস্টল করতে পারে, যাদের ক্যাপাসিটি আছে তারা এই জায়গাগুলোকে টার্গেট করতে পারে। সোলার ইরিগেশন সিস্টেম, এটা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি যে ইরিগেশনে প্রচুর বিদ্যুৎ লাগে এবং হচ্ছে এখানে খুব মানে প্রাইসিং কস্টিংটা অনেক বেশি পড়ে যায় উৎপাদনের ক্ষেত্রে। তো এখানে যদি সোলার সিস্টেমটা করা যায়, অলরেডি আছে কিন্তু এটাও একটা তাদের উদ্যোগের অংশ হতে পারে যে তাহলে আরো কম প্রাইসে কৃষকরা তাদের শস্য উৎপাদন করতে পারছে। আচ্ছা, এখন হচ্ছে মাইক্রোক্রেডিট ফর সোলার ইনস্টলেশন। এই জিনিসটার সংখ্যা অনেক কম, যে এই কোনো অর্গানাইজেশন শুধু সোলার সেন্ট্রিক মাইক্রোক্রেডিট দিতে পারছে কিনা, বা অনেকেরই ইচ্ছা থাকে যে আমি সোলার প্ল্যান্ট ইনস্টল করব, কিন্তু আমার কাছে এককালীন হাউস হোল্ডের কথা যদি আমি ধরি যে 2 বা 3 লাখ টাকা অনেকেরই কাছে থাকে না, বিশেষ করে প্রান্তিক অঞ্চলে। তো সেই ক্ষেত্রে যদি একটা মাইক্রোক্রেডিট তরুণরা যদি তাদের অর্গানাইজেশনের মাধ্যমে মাইক্রোক্রেডিট দিতে পারে, সেটা একটা আইডিয়া হতে পারে এবং নতুন করে তারা অর্গানাইজেশন খুলে করতে পারে এবং যাদের অর্গানাইজেশন অলরেডি এক্সিস্টিং তারাও তাদের এটাতে মাইক্রোক্রেডিট সিস্টেম চালু করতে পারে, একদম সোলার ইনস্টলেশন কনসার্ন মাইক্রোক্রেডিট সিস্টেম। গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা যদি আমরা বলি, ফ্যাক্টরিজ ইন্ডাস্ট্রিজ, যে বিদেশ থেকে একটা কমপ্লায়েন্স মেনটেন করতে হচ্ছে বিদেশি অর্ডার পাওয়ার ক্ষেত্রে, তো যে তোমার বিল্ডিংটাকে এনার্জি এফিশিয়েন্ট কিনা,
তো এখন সেই এনার্জি এফিশিয়েন্ট বিল্ডিং এর কনসালটেশনেও তারা তরুণদের এখন দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন কনসালটেন্সি ফার্ম খুলছে, যে এর মাধ্যমে তারা হচ্ছে তাদের তারা একটা ফির বিনিময়ে তারা কনসালটেন্সি করে দিচ্ছে যে কিভাবে এনার্জি এফিশিয়েন্ট বিল্ডিং মানে তৈরি করতে পারে, এবং এটার একটা ডিজাইনিং বা এক্ষেত্রে আর্কিটেকচারের যারা নাকি পড়াশোনা করছে তারা এখানে তাদের বেশ একটা এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে তাদের এই এনার্জি এফিশিয়েন্ট বিল্ডিং কনসালটেশন করে। থ্যাংক ইউ।